নীলা শহরের একটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এখন একটি বহুজাতিক কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছেন। তার জীবনের প্রতিটি মুহূর্ত আধুনিক প্রযুক্তিতে ভরা। এমনই একদিন তার বাবা তাকে বলে, নীলা, আমি একটি ভালো পরিবারের ছেলে পেয়েছি, যিনি গ্রামে থাকেন। তার পরিবার আমাদের সম্মান রক্ষা করবে এবং সে তোমাকে খুব ভালোভাবে রাখবে। বাবা, আমি বুঝতে পারছি যে তুমি আমার জন্য ভালো কিছু চাও, কিন্তু আমি শহরের জীবন ছেড়ে গ্রামে গিয়ে কেমনভাবে মানিয়ে নেব সেটা আমি কিছুতেই পারবো না বাবা। নীলামা, আমি জানি তোমার জন্য এটা কঠিন হতে পারে, তবে তুমি বিশ্বাস করো, এই ছেলে তোমার প্রতি খুব যত্নশীল হবে। তার পরিবার আমাদের সম্মান দেবে এবং তোমার জন্য একটি সুশোভন জীবন নিশ্চিত করবে। নীলা, আমি খুব ভালোভাবে জানি তোমার জন্য এটা নতুন ও চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু তোমার বাবার ইচ্ছে তোমার গ্রামে বিয়ে দেবে। তুমি যদি এই সিদ্ধান্ত গ্রহণ করো তাহলে আমরা দুজনেই অনেক খুশি হব মা। কিন্তু মা, আমি গ্রামে গিয়ে নতুন পরিবেশে একদম ভিন্ন জগতে কেমন করে মানিয়ে নেব সেটা আমি ভাবতেই পারছি না। তবে আমি এটা বুঝতে পারছি যে তোমাদের জন্য এই বিয়ে করাটা খুবই গুরুত্বপূর্ণ। নীলা, আমরা তোমার খারাপ কখনোই চাই না। তুমি এখন বড় হয়েছো, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারো, কিন্তু বাবা মা হিসেবে একটা দায়িত্ব থাকে। আর সেই দায়িত্ব থেকেই বলছি, শহরের কোনো ছেলেকে দিয়ে অনেক কিছুই পাবে না, কিন্তু একটা গ্রামের নম্রভদ্র ছেলের কাছ থেকে সেই সব কিছু পাবে যা তোমার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন, যা 1000 টাকা দিয়েও কেনা যায় না। এবার তোমার ইচ্ছা। ঠিক আছে বাবা, আমি তোমাদের এই প্রস্তাব গ্রহণ করছি। আমি গ্রামে গিয়ে নতুন জীবন শুরু করব এবং আশা করি আমি ভালোভাবে মানিয়ে নিতে পারবো। আমি শুধু চাই তোমরা সব সময় আমার পাশে থাকো। এভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কয়েকদিন যাওয়ার পর নীলা আর রাহুলের বিয়ে সম্পূর্ণ হয়। এরপর নীলা বিদায় নিয়ে শ্বশুরবাড়ি চলে যায়। সেখানে গিয়ে মাটির বাড়ি দেখে নীলা অবাক হয়। বাড়ির নির্মাণ এবং পরিবেশ অনেকটাই গ্রামীণ, যা নীলার শহরের অভ্যাসের সাথে অমিল। এমন সময় সেখানে নীলার শাশুড়ি রোকেয়া চলে আসে আর বলে, এসো বৌমা, ভেতরে এসো। আমি জানি এটা তোমার জন্য নতুন পরিবেশ, কারণ তোমার বাবার বাড়ির সাথে এ বাড়ির কোনো মিল নেই। তাই এই পরিবেশে মানিয়ে নিতে তোমার একটু অসুবিধা হবে। তবে হ্যাঁ, তুমি এখানে সবার কাছ থেকে অনেক ভালোবাসা পাবে এবং এ বাড়িতে নিজের মতো করে থাকবে। যাও, তোমরা ঘরে যাও। এরপর নীলা আর রাহুল ঘরে যায়। পরের দিন সকালবেলা, বৌমা, তুমি এত সকালে ঘুম থেকে উঠে পড়েছো? আর একটু ঘুমাতে পারতে। তোমার তো মনে হয় এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। কোনো কি সমস্যা হয়েছে বৌমা? না মা, তেমন কোনো সমস্যা না। আসলে নতুন জায়গা তো, তাই ঘুমটা হঠাৎ করে ভেঙে গেছে। ও, বুঝতে পারছি। তা তুমি যাও, ওখানে গিয়ে বসো, আমি চা করে দিচ্ছি। চা খেলে একটু ভালো লাগবে। এরপর নীলা বসে পড়ে আর রোকেয়া বেগম চা বানাতে যায়। এমন সময় হঠাৎ করে গ্রামের কিছু মহিলা নীলাকে দেখতে আসে। এ কি, আপনারা কে? এভাবে বাড়ির মধ্যে ঢুকছেন কেন? ও মা, নতুন বউয়ের কথার ছিরিকি দেখো, কোন স্বভাবের বউ নিয়ে আসলো কাকিমা। মানুষদের সম্মান দিয়ে কথা বলতেই পারে না। কি হয়েছে মিনা, এভাবে কথা বলছো কেন? কি আর হবে, আপনার বৌমা তো আমাদের দেখে বলছে আমরা কেন এই বাড়িতে ঢুকেছি। নতুন বউয়ের কি এমন কথা বলা মানায়? কেউ আসলে বসতে বলতে হয়, সেটাও কি জানে না? ও তো নতুন, তাই তোমাদের চিনতে পারে নাই। চিনলে হয়তো এমন কথা বলতো না। তা রাহুলের মা, চাটা কার জন্য এনেছো? তোমার নতুন বউয়ের জন্য নাকি? হ্যাঁ, বৌমার জন্যই আনলাম। তা তোমরাও বসো, তোমাদের জন্য চা বানিয়ে আনছি। এ আবার কেমন নিয়ম? ছেলের বউ থাকতে শাশুড়ি কাজ করবে? এমন নিয়ম তো কখনো দেখিনি। নাকি তোমার শহরের বৌমার জন্য নিয়ম সব বদলে দিয়েছো রাহুলের মা? আপনারা এমনভাবে বলছেন কেন? আসলে আমি চা বানাতে পারি না, আগে কখনো বানাইনি। আমি শুধু কফি বানাতে পারি। আপনারা যদি কফি খান তাহলে আমি বানিয়ে নিয়ে আসতে পারবো। কি? কফি? কফিটা আবার কি? এগুলো কখনো খাইনি। সব আজে বাজে খাবার। তোমার কফি তুমিই খাও। শোনো রাহুলের মা, এই শহরের বউকে নিয়ে তুমি সুখী হতে পারবে না। দেখবে কয়দিন পর রাহুলকে নিয়ে শহরে গিয়ে থাকবে। এই বলে তারা চলে যায়। বৌমা, তুমি তাদের কথা শুনে কিছু মনে করো না। আসলে সব মানুষ তো আর এক হয় না। এই পৃথিবীতে নানা রকম মানুষ থাকে। হ্যাঁ মা, আমি জানি। আপনি চিন্তা করবেন না, আমি কিছু মনে করিনি।
এভাবেই তারা কথা বলতে থাকে। রোকেয়া মাটির চুলায় রান্না করতে গেলে নীলা তার রান্না দেখে আর বলে, মা, আপনারা এই চুলায় কেমন করে রান্না করেন? বিরক্ত লাগে না? কত ধোঁয়া হয়, আবার গরমও লাগে। না গো বৌমা, আমাদের বিরক্ত লাগে না, কারণ ছোটবেলা থেকেই আমরা এসবে অভ্যস্ত। তুমি তো এগুলো কখনো দেখোনি, তাই এমন লাগছে। তা যাও, ঘরে যাও, তোমার নিশ্চয়ই সমস্যা হচ্ছে। সমস্যা একটু হচ্ছে, কিন্তু আমি এসব দেখতে চাই এবং একটু করে শিখতেও চাই, যেন ধীরে ধীরে আপনার মতো রান্না করতে পারি। তোমার ইচ্ছে আছে শুনে খুব ভালো লাগছে বৌমা। এভাবে তারা শাশুড়ি বৌমা কথা বলতে থাকে। বেশ কিছুদিন যাওয়ার পর নীলা প্রথমবার তার শ্বশুর বাড়ির সবার জন্য মাটির চুলায় রান্না করে। বৌমা, তুমি কি এই রান্নাগুলো করতে পারবে? কখনো তো রান্না করনি, আমি তোমাকে সাহায্য করি, কেমন? না মা, আপনার কিছু করতে হবে না, আমি নিজেই করতে পারবো। আসলে আমি চাই আপনার সাহায্য ছাড়াই আমি রান্না করি। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা সেটাই করো, কিন্তু প্রথমবার রান্না করলে কারো সাহায্য নিতে হয়। আপনাকে এখন সাহায্য করতে হবে না মা, আমার সাহায্যের প্রয়োজন হলে আপনাকে ডাকবো। আর আপনি চিন্তা করবেন না, আমি রান্নাটা একটু একটু করে শিখেছি। আপনি যখন রান্না করতেন তখন আমি মন দিয়ে রান্না করা দেখতাম, তাই কোনো ভুল হবে না মা। ঠিক আছে, তাহলে তুমি রান্না করো, আর সাহায্যের প্রয়োজন হলে ডেকো। এই বলে রোকেয়া চলে যায় আর নীলা রান্না করতে লাগে। বেশ কিছুক্ষণ পর নীলার রান্না শেষ হলে সে তার বাড়ির সবাইকে খেতে দেয়। এত খাবার দেখে রাহুল বলে, বাহ নীলা, এতগুলো খাবার কি তুমি রান্না করেছো? কালার দেখে তো মনে হচ্ছে খুব মজা হয়েছে। জানি না কেমন হয়েছে, জীবনে প্রথমবার রান্না করলাম। মা, বাবা, আপনারা খান, খেয়ে বলেন রান্নাটা কেমন হয়েছে। তা বৌমা, তুমিও বসো আমাদের সাথে, সবাই একসাথে খাই। না মা, আপনারা খান, আমি একটু পরে খাচ্ছি। আসলে আমি খুব এক্সাইটেড। এরপর সবাই খাওয়া শুরু করে। তখন নীলা বলে, মা, বাবা, রাহুল, আমার রান্নাটা কেমন হয়েছে? ও বৌমা, খুব ভালো হয়েছে রান্নাটা, একদম আমার মায়ের মতো রান্না হয়েছে। এত ভালো খাবার আমি অনেক দিন খাইনি। হ্যাঁ বৌমা, আসলেই খুব ভালো হয়েছে, আমার রান্নার থেকেও সুন্দর হয়েছে মা। এভাবেই তারা সবাই নীলার রান্নার প্রশংসা করতে থাকে। তারপর তাদের খাওয়া শেষ হয়ে গেলে সবাই ঘরে চলে যায়। সবাই বলল, আমার রান্না করা খাবারটা অনেক ভালো হয়েছে। এবার আমিও খেয়ে দেখি যে আমি কতটা ভালো রান্না করেছি। এরপর নীলা খাবার খাওয়া শুরু করে। ছি, এটা আমি কি রান্না করেছি? লবণ ঝাল কিচ্ছু হয়নি, একদম বাজে খেতে হয়েছে। কিন্তু বাবা মা সবাই যে বলল খুব মজা হয়েছে, এসবের মানে কি? যাই, রাহুলকে জিজ্ঞেস করি। এরপর নীলা রাহুলের কাছে যায়। রাহুল, তোমরা কেন আমাকে মিথ্যা বললে? তোমরা কি চাও না যে আমি ভালোভাবে রান্নাটা করি? যখন রান্নাটা খারাপই হয়েছে তখন মা বাবা কেন রান্নাটা মজা বলল? আমার রান্নাটা যেমনই হয়েছে সেটাই যদি আমাকে বলতো, তাহলে নিশ্চয়ই পরের বার আমি এর চেয়ে ভালো করার চেষ্টা করতাম। তুমি আমাদের ভুল বুঝছো। আমার বাবা মা তোমাকে খুব ভালোবাসে, তাই তারা চায়নি যে তুমি কষ্ট পাও, এই জন্যই সত্যিটা বলেনি। ঠিক আছে, বুঝলাম। বাবা মা আমাকে খুশি করার জন্য মিথ্যা বলেছে, কিন্তু তুমি কেন সত্যিটা বললে না? কারণ মা আমাকে আগেই বলেছে যে তোমার রান্নাটা যেমনই হোক আমি যেন চুপচাপ খেয়ে নেই। আর শোনো, তুমি তো নিশ্চয়ই ওই খাবারটা খেতে পারোনি, তাই মা আমাকে বলেছে যে রান্নাঘরে তোমার জন্য খাবার রাখা আছে, সেটা তুমি খেয়ে নাও। সত্যি রাহুল, তোমার বাবা মা অনেক ভালো। এমন শ্বশুর শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। এভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর একদিন রাহুল নীলাকে বলে, নীলা, তোমার নিশ্চয়ই অনেক স্বপ্ন আছে যেগুলো বিয়ে হওয়ার পর তুমি পূরণ করতে পারছো না। না, আমার সেরকম কোনো স্বপ্ন ছিল না। আসলে বিয়ের আগে আমি একটা কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতাম, আর এটা নিয়েই এগোনোর ইচ্ছা ছিল। এই তো, আর কিছু না। তাহলে সেটা এখন কেন করছো না? তুমি তো তোমার কাজটা এখনো করতে পারো, আমরা কেউ তোমাকে বাধা দেব না। না না, এসব তুমি কি বলছো? আমার এখন এসব করা হবে না গো। আমি এবার সংসারটা মন দিয়ে করতে চাই, আর মায়ের এই নিত্যদিনের কাজের চাপ কমাতে চাই। বৌমা, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না মা,
বাইরের কাজ করেও সংসারের কাজ করা যায় যদি তোমার ইচ্ছা শক্তি থাকে। তাই তুমি যদি তোমার এই কাজ নিয়ে এগোতে চাও তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আর তুমি একটা শিক্ষিত মেয়ে, তুমি কেন আমাদের মতো জীবন পার করবে? ঠিক আছে মা, আমি না হয় আমার স্বপ্নটা পূরণ করব, কিন্তু এই গ্রাম থেকে প্রতিদিন কি শহরে যাওয়া সম্ভব বলেন? বৌমা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে প্রতিদিন গাড়ি করে শহরে দিয়ে আসবো, আবার আসার সময় হলে নিয়ে আসবো। হ্যাঁ, এটা ভালো উপায়। বাবা তো গাড়ি চালাতে পারে, তাহলে আমিও একটু নিশ্চিত হতে পারবো। আর নীলা, আমিও মাঝে মাঝে তোমাকে আনতে যাব। ঠিক আছে, তাহলে আমি আজকেই স্যারকে কল করে আমার জবের বিষয়ে কথা বলছি। এরপর নীলা তার ঘরে যায় আর তার স্যারের সাথে কথা বলে জব ফাইনাল করে। আপনাদের যে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমি আবারও আমার জব করতে পারবো। আমি তো ধরেই নিয়েছিলাম যে গ্রামে বিয়ে হলে আমার সমস্ত স্বপ্ন আশা সব শেষ করে দিতে হবে। তাই কখনো সাহস করে কিছু বলতে পারিনি আপনাদের কাছে। আমি সেটা খুব ভালো করে জানতাম, তাই তো এই কাজের কথা তোমাকে বলেছি। এবার তুমি তোমার স্বপ্ন পূরণ করো। এরপর পরের দিন সকালে নীলা অফিসে যাওয়ার জন্য রেডি হয় এবং তার শাশুড়িকে বলে, মা, আমি আসছি, আমার জন্য দোয়া করবেন, অনেক দিন পর কাজে ফিরছি। ঠিক আছে, তোমার জন্য অনেক দোয়া রইল। ভালোভাবে যেও। আর এই নাও, এই খাবার নিয়ে যাও। বাইরের কোনো খাবার খেও না, শরীর খারাপ হবে। ঠিক আছে মা, তাই হবে, আসছি এবার। এরপর নীলা তার শ্বশুরের সাথে চলে যায়। তারা যাওয়ার কিছুক্ষণ পরই পাশের বাড়ির রহিমা বেগম রোকেয়ার কাছে আসে। কী গো রোকেয়া, তোমার বৌমা সকাল সকাল ব্যাগ নিয়ে কোথায় গেল? তার বাপের বাড়ি বুঝি? না গো আপা, আসলে আমার বৌমা শহরে চাকরি করতে গেছে। আগেও এই চাকরি করত, তাই রাহুলের বাবা সাথে নিয়ে গেল। বাহ, তাহলে তো খুব ভালো। তুমি চাকরিজীবী বউ পেয়ে গেলে। মাস গেলে অনেকগুলো টাকা পাবে। তোমরা তো এখন বড়লোক হয়ে যাবে। ছি ছি আপা, তুমি এসব কি বলছো? আমার বৌমাকে টাকার জন্য চাকরি করতে পাঠাইনি। ওর এই চাকরিটা একটা স্বপ্ন, তাই ওর স্বপ্ন পূরণের দিকে আমরা এগিয়ে দিচ্ছি। তা ভালো, কিন্তু একটা কথা শুনে রাখো, 2 দিন পরে এই বউ তোমাদের সবাইকে চাকর বানিয়ে নিজে রাজরানী হয়ে থাকবে। বাড়ির একটা কাজও কখনো করবে না। তারপর সুযোগ পেলে রাহুলকে নিয়ে বাবার বাড়ি গিয়ে থাকবে। তখন তোমাদের এই শহরের দিকে হা করে তাকিয়ে থাকতে হবে, ছেলেকে কখনো পাবে না। তুমি এসব কথা কেন বলছো? আমার বৌমা কখনো এমন করবে না। আর তার বাবা মাও অনেক ভালো, তারা এই ধরনের মানুষই না। ঠিক আছে, দেখা যাবে। আমিও বলে রাখলাম, তোমাদের বৌমা এইভাবে 5 দিনও টিকবে না। দেখে নিও, তোমাদের সাথে সেই সবই হবে যেগুলো আমি বললাম। এই বলে রহিমা চলে যায়। এভাবেই নীলা প্রতিদিন অফিসে যেত আর এই দেখে পাড়ার লোক রাহুলের পরিবারকে অনেক কথা শোনাতো। এমন করে কেটে যায় 6 বছর। এখন রাহুল আর মিনার ঘরে 4 বছরের একটা মেয়ে আছে যার নাম বৃষ্টি। এখন নীলা বাড়ির সমস্ত কাজ পারে এবং সে তার স্বপ্ন পূরণের জন্য গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে থাকে। একদিন এসো আপা, তুমি এখানে বসো। না না, আমি এখন বসবো না। তুমি কী জন্য ডেকেছো সেটা বলো। আমার বাড়িতে অনেক কাজ আছে। তোমার জন্য একটু মিষ্টি এনেছি, এটা খাও। মিষ্টি খাবো কেন? আবার কি তোমার বৌমার বাচ্চা হবে নাকি? না, সেজন্য না। তুমি আমাকে একদিন বলেছিলে যে আমার বৌমা এই বাড়িতে 5 দিনও টিকবে না। সে আমাদের বাড়ির সবাইকে চাকর বানাবে এবং আমার ছেলেকে নিয়ে তার বাবার বাড়ি থাকবে। কিন্তু দেখো, সেসব কিছুই হলো না। বরং আল্লাহর দেওয়া একটা নিয়ামত আমাদের পরিবারে চলে এসেছে। এই যে আমার নাতনি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আর আমি সেদিন ওই কথাগুলো বলেছিলাম, তার একটা উদ্দেশ্য আছে। কারণ শহরের মেয়েরা গ্রামের জীবনে টিকে থাকতে পারে না। তারা কখনোই গ্রামের পরিবেশে মানিয়ে নিতে পারে না। তাই বলেছিলাম। কিন্তু মানুষের মন নষ্ট করার আগে একবার ভাবা উচিত যে পৃথিবীতে সব মানুষ একরকম নয়, সবার মনও একরকম হয় না। এই কথাগুলো শোনার পর রহিমা তাদের বাড়ি থেকে চলে যায়। এভাবেই রোকেয়া তার অপমানের বদলা নেয়
এবং নীলা তার শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।